হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যেটা পড়ছিলাম যে ইভলিউশন শুরু করেছিলাম ক্লাস 12-এর চ্যাপ্টার। তো আমরা সেখানে আগে অনেকগুলো আমরা অনেকটা এগিয়ে এসেছি। আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও, আর যদি না দেখে থাকো আমি ওপরের আই বাটনে ভিডিওর প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। আমরা আগের দিন যেটা পড়েছিলাম যে হার্ডি উইনবার্গের ইকুইলিব্রিয়াম যেটা আছে বা হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল যেটা বলা হয়, আমরা সেটা পুরো ডিটেলসভাবে ডিসকাস করেছি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে জিন ফ্রিকোয়েন্সি ফিক্স থাকছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, হার্ডি উইনবার্গের প্রিন্সিপালের কি মূল কি ফ্যাক্টরস আছে যার ওপরে ডিপেন্ড করছে। তো তোমরা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও। আচ্ছা, তো আজকে দেখো আমরা এইখানে এত দূর পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এইখান থেকে শুরু করব, যেখানে আজকে আমরা পড়ব মূল জিনিস ফাউন্ডার এফেক্ট আর বটলনেক এফেক্ট। ঠিক আছে, তো দেখো এখানটায় আবার সেই হার্ডি উইনবার্গের কথাটাই বলছে, একবার রিকল করে নাও। হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামে আমরা কি বলেছিলাম যে কোনো একটা পপুলেশনের মধ্যে হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি জেনারেশন আফটার জেনারেশন হচ্ছে কনস্ট্যান্ট থাকবে বা সেম থাকবে, তবে তার মধ্যে কিছু 5টা আমি কি ফ্যাক্টর বলেছিলাম সেগুলোর ওপরে ডিপেন্ড করবে। সেই কি ফ্যাক্টরগুলো যদি থাকে তবেই কিন্তু সেই হার্ডি উইনবার্গের ইকুইলিব্রিয়ামটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। সেই কি ফ্যাক্টরগুলো আমি কি বলেছিলাম? জিন মাইগ্রেশন হওয়া যাবে না, মানে জিন ফ্লো হবে না। একটা জায়গা থেকে পপুলেশনের কিছু মানুষ যদি অন্য জায়গায় মাইগ্রেট করে গেল, সেটা হলে হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে মিউটেশন করা যাবে না, জেনেটিক ড্রিফট হবে না, ন্যাচারাল সিলেকশন হবে না, তারপরে র্যান্ডম মিটিং করতে হবে, লার্জ পপুলেশন হতে হবে। এরকম আমি 5টা ফ্যাক্টর বলেছিলাম আগের দিন। তো এখানেও দেখো সেইগুলো বলছে। 5 factors are known to affect হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম। তো 5টা ফ্যাক্টর মূলত আছে যারা হচ্ছে যে এই হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম যে থিসিসটা আছে সেইটার ওপরে ডিপেন্ড করছে। ওই 5টা ফ্যাক্টর যদি কনস্ট্যান্ট থাকে, মানে ওই 5টা ফ্যাক্টর যদি মিলে যায় কোনো পপুলেশনের ক্ষেত্রে, তবেই কিন্তু সেই পপুলেশনে তুমি এই হার্ডি উইনবার্গের ইকুইলিব্রিয়ামটা খাটাতে পারবে, না হলে কিন্তু না। These are gene migration or gene flow, genetic drift, mutation, genetic recombination and natural selection. ঠিক আছে, তো এই ফ্যাক্টরগুলো কি বলেছে? জিন মাইগ্রেশন বা জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন আর ন্যাচারাল সিলেকশন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এইখানটা মনে রাখবে যে হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামের 5টা কি ফ্যাক্টর আছে। When migration of a section of population to another place and population occurs, gene frequencies change in the original as well as in the new population. সাপোজ ধরো তুমি আছো এখানটায়, ঠিক আছে, তুমি এখানটায় থাকছো, তুমি এখানেই থাকো, এখানে হচ্ছে 10 জন মানুষ থাকছে। ঠিক আছে, একটা পপুলেশনে 10 জন আছে। এবার ধরো তারা কোনো কারণে হচ্ছে মাইগ্রেট করে গেল হচ্ছে অন্য কোনো জায়গায়। ধরো এখানে তারা মাইগ্রেট করে গেল, কিন্তু সবাই মাইগ্রেট করলো না। তাদের মধ্যে ধরো 3 জন এলো, ঠিক আছে, এখান থেকে 3 জন চলে এলো এখানে। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, এইখানেও তো আগে পপুলেশনে ছিল মানুষজন। ঠিক আছে, এখানে ধরো আমি ধরলাম সাপোজ 20 জন ছিল। ঠিক আছে, আর এখানে তাহলে মাইগ্রেট করে আসার পরে তাহলে কতজন হয়ে গেল? এখানে তাহলে পপুলেশন বেশি হয়ে গেল, এখানে হচ্ছে তোমার তাহলে 23 জন হয়ে গেল, কিন্তু এখানে হচ্ছে সাইজটা কমে গেল পপুলেশনে, এখানে কিন্তু 7 জন হয়ে গেল, কারণ হচ্ছে 3 জন মাইগ্রেট করে গেছে অন্য জায়গায়, তাদের মধ্যে জিন ফ্লো হয়ে গেছে, জিন মাইগ্রেশন হয়েছে তাদের। ঠিক আছে, তো এই রকম ক্ষেত্রে কিন্তু হচ্ছে হার্ডি উইনবার্গের প্রিন্সিপাল কাজ করবে না, কারণ হচ্ছে যে পপুলেশন থেকে হচ্ছে এইরকম জিন মাইগ্রেশন হলে সেখানে অটোমেটিক্যালি জিন ফ্রিকোয়েন্সির চেঞ্জ দেখা যায়। কোনো রকম ওখানে কনস্ট্যান্ট তুমি পাবে না যদি জিন মাইগ্রেশন হয়ে যায় ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস।
ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে পুরানো যে পপুলেশনটা আছে সেই পপুলেশনও হচ্ছে হ্যাম্পার হয়, আর নতুন যে পপুলেশনটা আছে সেই পপুলেশনটাও হ্যাম্পার হয়। হ্যাম্পার ইন দ্য সেন্স হচ্ছে পপুলেশনের সাইজটা চেঞ্জ হয়ে যায়, জিন ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হতে থাকে। কারণ ধরো এখানে যে তিনজন যে এলো, তো সেই তিনজন হচ্ছে এখানের ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, নিয়ে এখানে তারা হচ্ছে পপুলেশন বাড়াবে। তো এইখানে যে ক্লাইমেটিক কন্ডিশন সেখানকার ওপর ডিপেন্ড করে হচ্ছে এখানকার মানে পপুলেশনের হচ্ছে জিনগুলো আলাদা আলাদা হয়ে যাবে, এখানে হচ্ছে আলাদা। যেমন হচ্ছে আমাদের দেখবে আমরা হচ্ছে ইন্ডিয়ান, তো আমাদের হচ্ছে এক রকমের জিন থাকে, এক রকমের সাইজ, ভয়েস, স্কিন কালার সব এক মানে নিয়ার অ্যাবাউট সেম হয়। কিন্তু তুমি আফ্রিকাতে যাও, আফ্রিকাতে গিয়ে দেখবে ওখানকার মানুষদের হাইট, ওয়েট, তারপরে ওখানকার মানুষের স্কিন কালার এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তুমি ইংল্যান্ডে যাও, সেখানেও দেখবে হাইট, ওয়েট, স্কিন কালার এগুলোর ওপরে ডিপেন্ড করে চেঞ্জ। মানে কি জিওগ্রাফিক্যাল যে লোকেশন আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার এইগুলো চেঞ্জ হয়ে যায়, জিন চেঞ্জ হয়ে যায়। একটা ধরো ইন্ডিয়ান যদি সে হয়তো ধরো ইউএসএতে গিয়ে সেটেলড হলো, তো সে দেখবে তার যে অফস্প্রিং হবে সে কিন্তু ওখানকার যে আমেরিকানস যারা আছে তাদের মতনই কিন্তু দেখতে অনেকটা হয়ে যাবে, কারণ ওখানকার হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়ার সাথেও ও প্রথম থেকেই ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে ধরো হিউজ অ্যামাউন্টের পপুলেশন যদি ওখানে গিয়ে সেটেলড হয়ে যায়, তো তার মানে কি হচ্ছে জিন ফ্লো হচ্ছে, জেনেটিক রিকম্বিনেশন তখন দেখা যাচ্ছে, তার ফলে হচ্ছে যে পপুলেশনে জিন যে ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাইগ্রেশন হওয়ার ফলে। New genes or alleles are added to the new population and these are lost from the old population. যেটা আমি বললাম যে নতুন যে পপুলেশন যেটা হচ্ছে সেটা কিন্তু তার ওল্ড পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সটা নিচ্ছে না। যেমন আমি যেটা বললাম যে ইউএসএতে গিয়ে যে সেটেলড হয়েছে তার যে অফস্প্রিং হচ্ছে, সেই অফস্প্রিংয়ের সাথে তুমি যদি এখন ইন্ডিয়ান কোনো জিনের যদি ধরো একটা ওখানকার একজন মেয়ে আর এখানকার একজন ইন্ডিয়ান মেয়ে, তুমি যদি সেইটা দেখতে যাও তো দুজনের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ দেখতে পাবে। কিন্তু যে আমেরিকান মেয়েটা আছে সেও কিন্তু তার অরিজিন হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে, তার বাবা মা কিন্তু ইন্ডিয়ান, কোনো কাজের সূত্রে হয়তো ওখানে গিয়ে তারা সেটেলড হয়েছে, কিন্তু সে হচ্ছে ওখানেই বড় হয়েছে, ওখানেই জন্মেছে, জন্ম থেকে সে ওখানেই মানুষ হয়েছে। তো তাদের দেখতে পাবে যে তাদের ওখানকার সাথে হচ্ছে তারা মানিয়ে নিয়েছে, আমাদের ইন্ডিয়ানদের সাথে কোনো তাদের মিল পাবে না। হ্যাঁ, মিল তো অবশ্যই কিছু কিছু থাকবে, কিন্তু ম্যাক্সিমামটা তুমি পাবে যে ওদের ওখানকার মতনই তারা দেখতে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি হবে যে ওল্ড পপুলেশন যেটা আছে তার থেকে তারা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ঠিক আছে, লস ফ্রম দ্য ওল্ড পপুলেশন, তাদের ওল্ড পপুলেশনের থেকে ক্যারেক্টার্স, জিন সব কিছু আলাদা হয়ে যাবে আস্তে আস্তে। There would be a gene flow if this gene migration happens multiple times. তো এইরকমভাবে যদি মাল্টিপল টাইমে যদি হতে থাকে, আমি যেটা বললাম যে অনেকজন যদি ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তো স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে পপুলেশন সাইজের ক্ষেত্রে, জিন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হচ্ছে সেটা হ্যাম্পার করবে সেটাকে। ইফ দ্য সেম চেঞ্জ অকার্স বাই চান্স ইট ইজ কল্ড জেনেটিক ড্রিফট। তাহলে এইরকমভাবে যদি মাল্টিপল টাইম যদি তোমার জিন ফ্লো হয়ে যায়, তখন যে চেঞ্জটা হচ্ছে সেইটাকে আমরা বলবো জেনেটিক ড্রিফট। ঠিক আছে, সামটাইমস দ্য চেঞ্জ ইন অ্যালিল ফ্রিকোয়েন্সি ইজ সো ডিফারেন্ট ইন দ্য নিউ স্যাম্পল অফ দ্য পপুলেশন দ্যাট দে বিকাম এ ডিফারেন্ট স্পিসিস। মানে কি হচ্ছে, একটা জায়গা থেকে তুমি যখন অন্য জায়গায় চলে গেলে, তুমি যখন অন্য জায়গায় মাইগ্রেট করে গেলে, তুমি তখন সেখানকার যে ওল্ড যে পপুলেশন ছিল তাদের সাথে তুমি থাকছো, তাদের সাথে তুমি মিশছো, তো পরে দেখা যায় যে নতুন যে মানে দুটোর এখানকার ধরো এখান থেকে যারা গেছে এখানে, তো এখানে তো অলরেডি আগে থেকে মানুষজন ছিল বা কোনো অর্গানিজম এখানে আগে থেকেই ছিল, তো এখানে হচ্ছে নতুন যারা গেল তারা হচ্ছে এখানে গিয়ে অ্যাডপ্ট করে নিল এবং এখানের হচ্ছে পপুলেশনের সাথে তারা
থাকতে লাগলো। তো আমরা দেখতে পাবো যে নেক্সট জেনারেশন যেটা হবে তাদের কিন্তু একটা পুরো আলাদা রকম হয়ে যাবে, কারণ এটা হচ্ছে এই না ওল্ড পপুলেশনের সাথে তাদের কিছু মিল থাকবে, না হচ্ছে নতুন পপুলেশনের সাথে, দুটোর হচ্ছে একটা কম্বাইনভাবে হচ্ছে নতুন পপুলেশন দেখা যাবে বা নতুন স্পিসিস দেখা যেতে পারে এইভাবে। ঠিক আছে, এইভাবেই হচ্ছে ক্রমশ এই যে এত ধরনের নতুন নতুন স্পিসিস আছে এইভাবেই কিন্তু স্পিসিসগুলো তৈরি হয়েছে। এক জায়গায় ছিল, তারা অন্য জায়গায় মাইগ্রেট করে গেছে, এবার সেখানে গিয়ে সেখানকার ওয়েদার সেখানকার এনভায়রনমেন্টের সাথে তারা মানিয়ে নিয়ে সেখানে যখন তারা অফস্প্রিং দিচ্ছে তখন হচ্ছে তাদের মধ্যে হচ্ছে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে যেটা হচ্ছে ওল্ড পপুলেশনে ছিল না। তো সেইভাবেই হচ্ছে নতুন স্পিসিস আস্তে আস্তে দেখা যাচ্ছে। The original drifted population becomes founders and the effect is called founder effect. তো এই যে পপুলেশনটা যে ড্রিফট হয়ে গেল সেই ড্রিফটেড পপুলেশনটাকে আমরা বলবো ফাউন্ডার্স, আর এই পুরো যে ঘটনাটা এইটাকে আমরা বলবো ফাউন্ডার এফেক্ট। ঠিক আছে, microbial experiment shows that pre-existing advantageous mutations when selected will result in observation of new phenotypes. সাপোজ ধরো কোনো একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি ক্যারেক্টার থাকে, তো সেই রেজিস্ট্যান্সের যে ক্যারেক্টারটা ওটা কিন্তু ওর আগে থেকেই ছিল, শুধুমাত্র এনভায়রনমেন্ট সেরকম কোনো পরিস্থিতি দেয়নি বলে সে ওই ক্যারেক্টারটার অ্যাডভান্টেজটা নিতে পারেনি। কিন্তু যখন ধরো তুমি কোনো অ্যান্টিবায়োটিক দিয়েছো তখন কি হবে, বাকি যারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া নয় তারা হচ্ছে সবাই মারা যাবে, কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়াটা সে হচ্ছে বেঁচে যাবে এবং সে তার মতো অফস্প্রিং বানাতে থাকবে যারা কিন্তু ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্যারেক্টারটাকে নিয়ে থাকবে। তার ফলে কি হবে যে প্রি এক্সিস্টিং যে অ্যাডভান্টেজটা ছিল সেটা হচ্ছে যে নতুন যে ফিনোটাইপস আছে তাদের মধ্যে দেখা যাবে। ঠিক আছে, ওভার ফিউ জেনারেশনস দিস উড রেজাল্ট ইন স্পেশিয়েশন। তো এইরকমভাবে যদি অনেকগুলো জেনারেশনের মধ্যে হতে থাকে যে নতুন ক্যারেক্টারিস্টিক্স, তখন সেটাকে বলা হচ্ছে যে স্পিসিয়েশন। এটাকে বলা হচ্ছে স্পিসিয়েশন। Natural selection is a process in which heritable variations enabling better survival are enabled to reproduce and leave greater number of progeny. মানে কি হচ্ছে যে এখানে তো ন্যাচারাল সিলেকশনই হলো না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াটা বেঁচে গেল আর যারা রেজিস্ট্যান্স নয় তারা হচ্ছে মরে গেল। তো এখানেও হচ্ছে ওয়ান টাইপ অফ এটা ন্যাচারাল সিলেকশন হলো। তো এই যে ন্যাচারাল সিলেকশন যেটা হলো ওর যে ক্যারেক্টারিস্টিক্সটা ছিল, ওর যে জিনটা ছিল সেটা তো ওর অফস্প্রিংয়ের মধ্যে দিল, তার মানে কি হলো ওটা হেরিটেবল হলো। হেরিটেবল হওয়ার ফলে কি হলো, তার যারা অফস্প্রিং হবে তারা হচ্ছে যে বেটার সার্ভাইভাল করতে পারবে এবং তাদেরও মানে এইটা হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন হচ্ছে তারা এই জিনটা ফ্লো করে দিতে পারবে। ঠিক আছে, একটা গ্রেটার নাম্বার অফ প্রোজেনি তারপর পাবে যে এই ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্যারেক্টারটা কিন্তু অনেক একটা বিরাট পপুলেশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, a critical analysis makes us believe that the variation due to mutation or variation due to recombination during gametogenesis or due to gene flow or genetic drift results in change frequencies of genes and alleles in future generation. মানে কি বলছে যে জিন ফ্লো যদি হয়ে যায়, জেনেটিক মাইগ্রেশন যদি হয়ে যায় বা তোমার যদি কোনো ধরনের মিউটেশন হয়ে যায় জিনের মধ্যে, তখন কিন্তু ওটা তো আমি আগের দিনকে বলেছিলাম যে এটা মূলত হচ্ছে গ্যামেটোসাইটের মধ্যে হচ্ছে। ঠিক আছে, তো গ্যামেটোসাইটের মধ্যে যখন তুমি চেঞ্জ হতে পারবে তখন কি হবে, ওটা হচ্ছে নেক্সট জেনারেশনের মধ্যে পৌঁছে যাবে। তো ফিউচার জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে যে একটা চেঞ্জ দেখা যাবে, তার জিন্সের মধ্যে তার অ্যালিলসের মধ্যে হচ্ছে চেঞ্জ দেখা যাবে। কেন? কারণ হচ্ছে যে তাদের যে মিউটেশন হয়ে গেছে, আগের জেনারেশনে মিউটেশন হয়ে গেছে, জিন ফ্লো হয়ে গেছে, তার ফলে হচ্ছে এই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যেটাকে আমরা এক কথায় বললাম ফাউন্ডার এফেক্ট। ঠিক আছে,
Coupled to enhance reproductive success, natural selection makes it look like different population. মানে কি হচ্ছে যে যদি তোমার এই ধরনের যারা আলাদা আলাদা আছে, ধরো এই যে দুটো আলাদা আলাদা পপুলেশন এখানে আছে, তো এই দুটো আলাদা আলাদা পপুলেশনের যে রিপ্রোডাক্টিভ সাকসেসটা হবে সেখানে হচ্ছে যে একটা অন্য ধরনের নতুন ধরনের একটা স্পিসিস দেখা যাবে, ডিফারেন্ট টাইপস অফ পপুলেশন দেখা যাবে, যাকে পুরো আলাদা রকমের দেখতে হবে, এই দুটোর মিক্স। সেই স্পিসিয়েশনের যে ক্যারেক্টারটা আমরা পড়লাম সেটাই আবার এখানে বলছে। ন্যাচারাল সিলেকশন ক্যান লিড টু stabilizing directional change or disruption. এটা তো আমরা আগের দিনকে পড়েছি যে দেখো আমি আবার এখানটায় ওই আগের দিনকে লাস্টে যেটা বললাম যে স্টেবিলাইজিং সিলেকশন, তারপরে তোমার ডিসরাপটিভ সিলেকশন, ডাইরেকশনাল সিলেকশন, এখানে আবার ওইটাই বলেছে যে ন্যাচারাল সিলেকশন হচ্ছে এই তিনটে রকমের হতে পারে, যেটার উপরে হচ্ছে পুরো ডারউইনের যে থিওরিটা আছে সেটা ডিপেন্ড করছে। দেখো কি ছিল ওটা, এই যে এখানে আমি এই ছবিটা দেখে আগের দিনকে বলেছিলাম, সাপোজ ধরো যে কোনো একটা পপুলেশন, এখানে আমি বলেছিলাম যে এখানে হচ্ছে নেচার দুটো এক্সট্রিমকে কিন্তু অ্যাডপ্ট করছে না, নেচার হচ্ছে দুটো এক্সট্রিমের মাঝামাঝি একটা ক্যারেক্টারকে অ্যাডপ্ট করে নিচ্ছে। যেমন হচ্ছে আমি চাইল্ড বার্থ ওয়েটের এক্সাম্পল বলেছিলাম, দেখবে বাচ্চারা মেনলি হয় 2.5 থেকে 3 কিলোর মধ্যে হয়ে থাকে। তো যদি 2 কিলোর যদি কোনো চাইল্ডের ওয়েট হয়, সেটাও হচ্ছে নেচারের মানে সেটা বেশি দেখা যায় না, আবার হচ্ছে যে 5 কিলো সেরকমও কিন্তু দেখা যায় না নেচারে, ঠিক আছে, খুবই কম হয়। আমি এমন বলতে পারবো না যে হ্যাঁ হয়ই না একদম, কিন্তু ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে হচ্ছে নেচার দুটোর মাঝামাঝি একটা বার্থ ওয়েটকে সিলেক্ট করে, যেটা 2.5 থেকে 3 কিলোর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এইটা, যেমন হচ্ছে যে ম্যানচেস্টারে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল তখন কি হয়েছিল, যে হোয়াইট কালারের যে পেপারড মথগুলো ছিল তারা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়ে তাদের পুরো রেশিওটা চেঞ্জ হয়ে গিয়ে ব্ল্যাক কালারের হোয়াইট মথে হয়ে গেছিলো। আগে হচ্ছে যে ব্ল্যাক কালারের মথে দেখা গেছিলো, আগে হচ্ছে হোয়াইট কালারের পেপারড মথ বেশি দেখা যেত, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার পরে হচ্ছে হোয়াইট কালারের আমি উল্টোটা বললাম, আগে হচ্ছে হোয়াইট কালারের পেপারড মথটা বেশি দেখা যেত, আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার পরে হচ্ছে ব্ল্যাক কালারের পেপারড মথটা বেশি দেখা যাচ্ছে। তো কি হচ্ছে, পুরোটা চেঞ্জ হয়ে গেল না রেশিওটা, আগে ছিল হোয়াইট আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার পরে হলো ব্ল্যাক, তো এই যে রেশিওটা চেঞ্জ হয়ে গেল, একটা শিফট হলো না, তো এইটাকে বলা হচ্ছে যে এখানটা দেখো বলছে পিক শিফটস ইন ওয়ান ডাইরেকশন, একটা ডাইরেকশানে চেঞ্জ হয়ে গেল, রেশিওটা চেঞ্জ হয়ে গেল, আগে ছিল হোয়াইট এখন হয়ে গেল ব্ল্যাক। তো এইটাকে বলা হচ্ছে যে ডাইরেকশনাল সিলেকশন, ঠিক আছে, আগেরটাকে বলা হলো স্টেবিলাইজিং সিলেকশন, এটাকে বলা হচ্ছে ডাইরেকশনাল সিলেকশন। এবারে হচ্ছে যে দেখো নেচার যখন হচ্ছে দুটোর মাঝামাঝি কোনো মানে স্টেবিলাইজিং ক্যারেক্টারটাকে যখন সিলেক্ট করছে না, দুটো মাঝামাঝি দুটো ধরো এক্সট্রিম যখন এনভায়রনমেন্টকে সিলেক্ট করছে, তখন আমরা দেখতে পাবো ডিসরাপটিভ পপুলেশন বা ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন। দেখো এখানে দেখো এই যে মাঝের এই যে মানে দুটোর যদি এখানে কম্বাইন ধরো যে কোনো ক্যারেক্টার্স থাকছে, তো সে কিন্তু এখানে বাঁচতে পারবে না, দুটো এক্সট্রিমকে হচ্ছে নেচার সিলেক্ট করে নিয়েছে, ঠিক আছে। তো এইটাকে আমরা বলবো ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন। তো এখানে কিন্তু তোমাদের ওইটাই বলেছে, দেখো আর একবার, ন্যাচারাল সিলেকশন ক্যান লিড টু স্টেবিলাইজেশন ইন হুইচ মোর ইন্ডিভিজুয়ালস অ্যাকোয়ার মিন ক্যারেক্টার ভ্যালু, ঠিক আছে, মোর হচ্ছে তোমার 90% হচ্ছে বাচ্চার বার্থ ওয়েট হয় 2.5 থেকে 3 কিলো, ঠিক আছে, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে স্টেবিলাইজেশন বা স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন। ডাইরেকশনাল চেঞ্জ, মোর ইন্ডিভিজুয়ালস অ্যাকোয়ার ভ্যালু আদার দ্যান দ্য মিন ক্যারেক্টার ভ্যালু, ঠিক আছে, মিনের থেকে যে মানে মোর ইন্ডিভিজুয়ালস হচ্ছে নতুন ক্যারেক্টার অ্যাডপ্ট করে নিল, ঠিক আছে, আগের থেকে রেশিওটা বদলে গেল, আগে যে রেশিওটায় ছিল সেখান থেকে নতুন পুরো চেঞ্জ হয়ে নতুন একটা রেশিও হয়ে গেল, তো সেটাকে আমরা বলছি যে
ডাইরেকশনাল চেঞ্জ বা ডাইরেকশনাল ন্যাচারাল সিলেকশন or disruption, more individuals acquire peripheral characteristics value at both end of the distribution curve. ঠিক আছে, ডিস্ট্রিবিউশন কার্ভের যদি বোথ এন্ডের মধ্যে হচ্ছে তোমার ন্যাচারাল সিলেকশন হয় বা বোথ এন্ডের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ভ্যালু যদি প্রাধান্য পায়, তখন সেটাকে আমরা বলবো ডিসরাপশন বা ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, তো আশা করি যে তোমরা সবাই এই ব্যাপারটা ফাউন্ডার এফেক্ট বুঝতে পেরেছো। ফাউন্ডার এফেক্ট আর বটলনেক এফেক্ট কিছুটা হচ্ছে যে একটু আলাদা। যেমন আমি বটলনেক এফেক্টটা তোমাদের এখানে বলেনি। বটলনেক মানে হচ্ছে যে একটা বোতলের কি হয়, যে গলা যেটা হয় সেটা দেখবে অনেকটা সরু মতো হয়। তো বটলনেক এফেক্টে এটাই বলা হয়েছে যে যদি একটা কোনো পপুলেশনে ধরো কোনো একটা আইল্যান্ডের মধ্যে ধরো অগ্নুৎপাত হলো, ঠিক আছে, তো সেই পপুলেশনের হচ্ছে বহু মানুষ মরে গেল। তো বটলনেক এফেক্টে এটাই বলেছে যে যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয় বা যদি কোনো কারণে ম্যাক্সিমাম পপুলেশনের হচ্ছে মরে যায় আর যারা হচ্ছে অ্যাডভান্টেজ পাচ্ছে তারা বেঁচে যায়, তখন জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এবং নতুন পপুলেশনের হচ্ছে আস্তে আস্তে তারা আবার নতুনভাবে সেই অ্যাডভান্টেজিয়াস মানে পপুলেশনটাকে বাড়াতে থাকবে। যেমন এখানে আমি ঘটনাটা বললাম মাইক্রোবসের ক্ষেত্রে, যেটা হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এটাকেও বলা যেতে পারে যে তোমার মানে তোমার এফেক্ট, বটলনেক এফেক্টের একটা এক্সাম্পল বলা যেতে পারে, যেখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যারা ছিল তারা খুব অল্প সংখ্যায় হচ্ছে বেঁচে গেলে এবং তারা তাদের ওই অ্যাডভান্টেজিয়াস ক্যারেক্টারটা হচ্ছে নেক্সট জেনারেশনে তারা দিল, যাতে কি না হচ্ছে যে আবার আস্তে আস্তে পপুলেশনটা আগের মতনই হতে থাকলো। যারা ন্যাচারাল সিলেকশন বা যারা ওই অ্যাডভান্টেজটা পায়নি তারা হচ্ছে মারা গেল আর বাকিরা অ্যাডভান্টেজ পেয়ে বেঁচে গেল। ঠিক আছে, তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো সবটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।